নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়িতে আজ আপনাদের সবাইকে বুক ভরা গভীর ভালোবাসা আর একরাশ আন্তরিক শুভেচ্ছা। সম্পর্কের গতিপথ কখন যে কোন মোড় নেয় তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ জানে না। গত ২৪ নম্বর পর্বে আমরা সাক্ষী থেকেছি এক চরম মানসিক টানাপোড়েনের। একদিকে তনুর জীবনে নেমে এসেছে পাহাড় প্রমাণ সংকটের কালো মেঘ। একটা দুটো টাকা নয়, এক লপ্তে ৫০ লক্ষ টাকার ব্যবস্থা করার এই যে মরণপণ লড়াই, তা তনুকে আজ এক কঠিন খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু তনু কি পারবে এই চক্রান্তের জাল ছিঁড়ে নিজের সততা প্রমাণ করতে, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাসে ঋষিরাজের বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে অন্ধকার দেওয়ালে? অন্যদিকে দীর্ঘ ২১ বছরের লুকানো অতীত আর জমানো অভিমান বুকে নিয়ে অবিনাশবাবু আর তোয়ার সেই আবেগঘন মিলন কি তাদের জীবনে এক নতুন ভোরের সূচনা করবে, নাকি মল্লিকা দেবীর ওই রহস্যময় থমথমে নীরবতা আসলেই কোনো বড়সড় ধ্বংসাত্মক ঝড়ের পূর্বাভাস, যা এক নিমিষে ওলটপালট করে দেবে সবার জীবন? রানা আর নেহার সম্পর্কের জটিল গোলকধাঁধায় বা কোন দিকে মোড় নেবে? হৃদয়ের নিখাত টানাপোড়েন, চেনা মানুষের অচেনা রূপ আর এক চরম রহস্যের উত্তর খুঁজতে চোখ রাখুন আজকের বিশেষ পর্বে। শুনতে থাকুন ভালোবাসার ছোঁয়া, পর্ব ২৫। নেহা শপিং মল থেকে বেরিয়ে ফোনে কথা বলতে বলতে প্রায় রাস্তার মাঝখানে চলে আসে। তখনই রানা নিজের গাড়ি নিয়ে পার্কিং থেকে বের হয় আর রাস্তার মাঝখানে নেহাকে ফোনে কথা বলতে দেখে। ঠিক এমন সময় উল্টো দিক থেকে একটা বড় লরি নেহার দিকে তীব্র গতিতে ছুটে আসে। রানা হঠাৎ এই দৃশ্যটা দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে লরিটা নেহাকে ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তে নেহার হাত ধরে টেনে নিয়ে গিয়ে রাস্তার ধারে গিয়ে পড়ে যায়। রানা মাটিতে আছাড় খেয়ে পড়ে আর নেহা রানার উপরে পড়ে। নেহার গায়ে তেমন চোট লাগে না, তবে রানার হাত পা যায় কেটে। নেহা চোখ মুখ খিঁচিয়ে রানার শার্টটাকে চেপে ধরে রাখে। রানা ওকে এভাবে দেখে বলে ওঠে, তুমি ঠিক আছো? হ্যাঁ। কি করছিলে তুমি? নেহা রানার উপর থেকে উঠে দাঁড়ায়। রানা নেহার উপরে বেশ রেগে গেছে, চিৎকার করতে শুরু করে সে। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আর একটু হলে তো গাড়িটা ধাক্কা মারতো তোমাকে। কি হতো তখন? রাস্তার মধ্যে এত ফোন কেন ব্যবহার করো তুমি? আমি রাস্তায় যা খুশি তাই করি, তাতে তোমার কি? গাড়িটা যদি আমাকে ধাক্কা মেরেই দিত তাহলে এবার তোমার কি যায় আসতো? কেন তুমি বাঁচাতে এলে আমাকে? আশ্চর্য মেয়ে তো তুমি। ওমা, কে কি? রানার কথা শেষ হতেই নেহার নজর পড়ে রানার হাত ও পা কেটে রক্ত বেরোচ্ছে। তাই নিজের রাগ সম্বরণ করে নেহা বলে, তোমার তো হাত পা কেটে গেছে দেখছি, এক্ষুনি ফার্স্ট এড করাতে হবে। চলো চলো, ডাক্তারের কাছে চলো। এই বলে নিজের ওড়নাটা ছিঁড়ে রানার হাতের কাটা জায়গায় চেপে বেঁধে দেয়, যাতে রক্ত পড়াটা একটু কমে। রানা নেহার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তাড়াতাড়ি চলো, আর দেরি করো না। ঠিক হবে না আর দেরি করাটা, বেশিক্ষণ কিন্তু এভাবে বেঁধে রাখা যাবে না। আমি ঠিক আছি। নেহা সবে নিজের গাড়ির দরজা খুলতে যাবে, তখনই রানা ওকে বাধা দেয়। আমি পরে একাই ডাক্তার দেখিয়ে নেব, তোমার যাওয়ার কোনো দরকার নেই। সে আমি জানি যে তুমি একাই ডাক্তারটা দেখিয়ে নিতে পারবে, কিন্তু কি করবো বলো? না চাইতেও তো তুমি আমার প্রাণ বাঁচালে, তাই ধরে নাও ঋণী শোধ করছি। হাজার হোক, আমাকে বাঁচাতে গিয়ে তো তোমার এই রক্তটা ঝরছে, তাই না? তা না বাঁচিয়ে কি করতাম শুনি? চোখের সামনে যখন দেখতে পাচ্ছি গাড়িটা এসে তোমায় ধাক্কা মারবে, তখন কি চুপ করে দাঁড়িয়ে থাকতাম নাকি আমি? সে আমি কি করে বলবো? চুপ করে দাঁড়িয়ে থাকতে নাকি মুখ ঘুরে চলে যেতে, সেটা তো তোমার ব্যাপার। তবে যাকে এক মুহূর্ত সহ্য করতে পারো না, তাকে কি কারণে বাঁচাতে গেলে সেটাই তো আমি বুঝতে পারছি না। ভালোই তো হতো তোমার জীবনের আপদটা একেবারে বিদায় নিত তোমার জীবন থেকে। অসুবিধা কোথায় ছিল? বাজে কথা বলা বন্ধ করো। বাজে কথা কেন হবে? এটাই তো সত্যি। আমি মরে গেলে তোমার জীবনটা এমনিতেই অনেকটা স্মুথ হয়ে যেত, ডিভোর্সের কোনো ঝামেলাও থাকতো না তখন। তুমি আমার সঙ্গে ঝগড়া না করে থাকতে পারো না, তাই না? আসলে কি বলতো, তুমি এত কথা বলছো না যে কথাতে কথাতে কথাটা বাড়ছে। এমনিতেও আমার বেশি সময় নেই, তাড়াতাড়ি চলো, তোমাকে ডাক্তার দেখিয়ে আমার এবার বাড়ি ফিরতে হবে। এই বলে নেহা রানাকে নিজের গাড়িতে তুলে ডাক্তার দেখাতে চলে যায়, আর রানা ড্রাইভারকে বলে দেয় ডিরেক্ট ক্লিনিকের সামনে চলে আসতে। ক্লিনিকে পৌঁছে নেহা রানাকে ডক্টরের চেম্বারে নিয়ে যায়। ডক্টর রানার কাটা জায়গাগুলোতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, তারপর ইনজেকশন রেডি করতে বলে। ইনজেকশন দেখেই রানা তাড়াতাড়ি বলে ওঠে, এই তো ব্যান্ডেজ হয়ে গেছে, আর ইনজেকশন দিতে হবে না, আমি বাড়ি যাচ্ছি। এই চুপ করে বসো। এই বলে সিট থেকে উঠে বেরিয়ে যেতে যায়, ঠিক তখনই নেহাকে চেপে ধরে আবার বসে যেতে বলে। এখনো বাচ্চাদের মতো ইনজেকশনকে ভয় পায়। ডাক্তারবাবু, আপনি ইনজেকশন দিন। ডক্টর ইনজেকশন দেওয়ার সময় রানা নেহার হাতটা শক্ত করে ধরে থাকে। তারপর ইনজেকশন দেওয়া হয়ে গেলে ওরা বাইরে বেরিয়ে আসে। রানা ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসেছে, এটা দেখে নেহা বলে, তোমার গাড়ি চলে এসেছে, সাবধানে বাড়ি গিয়ে রেস্ট নাও। আর হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। এটাই হয়তো আমাদের শেষ দেখা। তুমি গাড়িতে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। রানার কথাগুলো শুনে কেমন যেন থ হয়ে গেছে। আর দেখা হবে না, এই কথাটাই বারবার যেন কানে বাজছে। নেহা এগিয়ে গিয়ে নিজের গাড়িতে ওঠে, তারপর গাড়ির জানলাটা নামিয়ে দিয়ে বলে, ও হ্যাঁ,
আর একটা কথা, আমি শুনলাম তুমি নাকি এবার ভোটে দাঁড়াচ্ছ। তা না দাঁড়ালে হতো না? আমি জানি তুমি রাজনীতি পছন্দ করো না, কিন্তু এটাই আমার ক্যারিয়ার। তাছাড়া তুমি তো জানো আমি কারোর কথায় কোনো সিদ্ধান্ত নিই না বা কোনো সিদ্ধান্ত বদলও করি না। বদলাতে হলে অনেকদিন আগেই তোমার কথায় অনেক কিছু বদলে ফেলতে পারতাম, তাই এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ আমি জানি কোনো লাভ নেই, তবু শেষবারের মতন মনে হলো তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আজ থেকে তোমায় সম্পূর্ণভাবে মুক্তি দিলাম। ভালো থেকো তুমি রানা। এই বলে নেহা গাড়িতে উঠে চলে যায়। রানা তখন ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে নেহার গাড়ির দিকে তাকিয়ে থাকে। ওর মনে হয় ওর ভেতর থেকে কেউ যেন হৃদয়টাকে ছিনিয়ে নিয়ে দূরে চলে যাচ্ছে। ধীরে ধীরে নেহার গাড়িটা ওর চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। ও যেন হাঁটা চলা করার শক্তি হারিয়ে ফেলেছে। চোখ থেকে আপনা আপনি জল পড়ছে। রানা চোখের জলটা মুছে নিজের গাড়িতে উঠে চোখ বন্ধ করে বসে। ড্রাইভার বাড়ির পথে গাড়ি চালাতে থাকে। নেহা বাড়ি ফিরে আজ সবার সাথে মন খুলে গল্প করে। মল্লিকা মুখার্জি ছাড়া বাড়ির সবাই জানে নেহা আমেরিকা চলে যাচ্ছে, তাই বিনা দেবী নেহার পছন্দের রান্না করে নেহাকে খাওয়ায়। তনু নিজের ঘরে ওর ব্যাগ গুছিয়ে দেয়, তারপর নিজের পেটে নেহার হাত চেপে ধরে বলে, দেখেছিস তোর পিসিমণির কাণ্ড দেখ। তুই আসছিস আর উনি কত দূরে চলে যাচ্ছেন। পিসিমণি আবার আসবে তার সোনাকে দেখতে। রাগ করিস না তনু, মানে সবই তো বুঝতে পারছিস। আমি এখন একটু একা থাকতে চাই রে। এখানে থাকলে যতবার রানার সাথে আমার দেখা হবে না, আমার কষ্টটা তত বেশি হবে রে। হ্যাঁ বুঝতে পারছি, তাই তো তোকে আটকাতে পারছি না। তুই কিন্তু সাবধানে থাকিস নেহা, চিন্তা করিস না, আমি একদম ঠিক থাকবো। ওখানে গিয়ে তোকে আমি একটা সারপ্রাইজ দেবো। এই বলে নেহা তনুর ঘর থেকে বেরিয়ে অভির ঘরে যায়। তখন অভি ঘরে একা বসে ফোনে কিছু একটা দেখছিল। নেহাকে দেখতে পেয়ে বলে ওঠে, তাহলে ম্যাডাম কাল আপনি রওনা দিচ্ছেন তাই তো? হ্যাঁ নেহা ভিতরে এসে অভির খাটে বসে ব্যঙ্গ করতে থাকে। হ্যাঁ গো রকবাজ, আমি কালই চলে যাচ্ছি। ফাজলামি হচ্ছে আমার সাথে? নেহা জোরে জোরে হেসে ওঠে। অভি নেহাকে ব্যঙ্গ করতে দেখে খানিক রাগ দেখিয়ে বলার চেষ্টা করে, কান মুলে দেবো জানিস তো। উফ বাবারে, প্রেমী একেবারে কত কত দেখছি। হ্যাঁ এই কথাটা বলার পর নেহা গম্ভীর হয়ে যায়। না রে, সত্যি বলছি, তো আমি এটা সত্যি খুব ভালো। আর আমি জানি যে তুই ওকে খুব ভালোবাসিস। তাই সময় থাকতে যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিজের মনের কথাটা বলে দে। বেশি দেরি করিস না রে। আসলে কি বলতো, ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার কষ্টটা যে কি সেটা তো আমি খুব ভালো করে জানি। আরে অভি নেহার পাশে এসে বসে, ওর মাথায় হাত দেয়। বলছি তৃষার বিয়েটা মিটে যাক, তারপরেই ভাবছি বলে দেবো জানিস। আচ্ছা তৃষার বিয়ে হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করলে কি তোর খুব দেরি হয়ে যেত বা ক্ষতি হয়ে যেত নাকি? বিয়েটা মিটে গেলে না হয়ে চলে যেতিস। না রে, আসলে আমি আর এখানে থাকতে চাই না। এবার একটু নিজের মতো করে নিজের জীবনটাকে আমি কাটাতে চাই। আমাকে আর বাধা দিস না। আচ্ছা বেশ, তোকে আর কিছু বলবো না। তোর যেটা ভালো মনে হয় সেটাই তুই করবি, শুধু সাবধানে থাকিস, তাহলেই হবে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আর শোন, তুইও কিন্তু ভালো থাকিস খুব, আর খুব ভালো করে গান করিস। গুড নাইট। পরের দিন সকালে নেহা নিজের লাগেজ নিয়ে নিচে আসে। তারপর বড়দের সবাইকে নমস্কার করে গাড়িতে গিয়ে ওঠে। ঋষি নিজে ড্রাইভ করে নেহাকে এয়ারপোর্টে নিয়ে যায়, সাথে অভিও যায়। এয়ারপোর্ট পৌঁছে ঋষি বলে, খুব সাবধানে যাবি কিন্তু। এয়ারপোর্টে নেবি আমাকে ফোন করবি, জানাবি, আর প্রতিদিন একটা করে ফোন করবি আমাকে, মনে থাকবে? হ্যাঁ দাদা ভাই, করবো করবো করবো। তুই এত চিন্তা করিস না। তুই কিন্তু তনুর খেয়াল রাখিস। চিন্তা করিস না তুই, তোর বন্ধুর খেয়াল আমি ঠিক মতো রাখবো। নেহা হেসে ঋষিকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে যায়। অভি পিছন থেকে নেহাকে টাটা করে দেয়। নেহা ফ্লাইটে উঠে বসে, নিজের মনে মনে বলে, আজ তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি রানা। আর কোনোদিনও তোমার সাথে আমার দেখা হবে না। তুমি কোনোদিনও জানতে পারবে না যে তোমার ভালোবাসার অংশ আমার ভেতরে তেল তেল করে বড় হচ্ছে। আমি জানি আমার প্রতি তোমার দীপ্ততা কোনোদিনই এই সন্তানটাকে মেনে নিত না, তাই এই সন্তান শুধুই আমার। আমি ওকে একাই বড় করব। তুমি তোমার জীবনে ভালো থেকো। এই ভাবতে ভাবতে নেহার ফ্লাইট মাঝ আকাশে উড়ে যায়। এদিকে রানা চোখের সামনে দেখে নেহা ওর দিক থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে একেবারে অদৃশ্য হয়ে যায়। ও নেহাকে আর দেখতে না পেয়ে জোরে চিৎকার করে ওঠে। তারপরই রানার ঘুমটা ভেঙে যায়। ও মনে মনে ভাবে, এমন স্বপ্ন কেন দেখলাম আমি? নেহা ঠিক আছে তো? আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল।
রানা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের মনটা একটু শান্ত করার চেষ্টা করে। বারবার নেহার কথাগুলো ওর মনে পড়ে। রানা মনে মনে ভাবে, একবার কি নেহাকে ফোন করে দেখবো ও ঠিক আছে কিনা। কেন যে ওকে নিয়ে তো দুশ্চিন্তা হচ্ছে কে জানে। ফোন করছি দেখলে আবার এটা ভাবে না তো যে আমি আমি ওকে মিস করছি। অবশ্য সত্যি তো আমি ওকে মিস করছি। বারবার ওর কথা মনে পড়ছে আমার। ওকে ছাড়া এই ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, যেন কিছুতেই যেন মন বসছে না। আমি ভাবতেও পারিনি নেহা চলে গেলে এই ঘরটার সমস্ত পজিটিভ ভাইবস ওর সাথেই চলে যাবে। তারপর অনেক ভেবে চিন্তে রানা নেহাকে ফোন করে, কিন্তু ফোনটা সুইচ অফ বলায় ও বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর মল্লিকা দেবী ফোন রিসিভ করেন। হ্যালো, মল্লিকা মুখার্জি স্পিকিং। শ্যামা, আমি রানা বলছি। নেহাকে একটু ডেকে দেবেন, ওকে ফোনে পাচ্ছি না। নেহাকে তুমি আর কোনোদিনও ফোনে পাবে না। মানে কি হয়েছে কি নেহার? কিছুই না, আজ সকালে ফ্লাইটে নেহা বিদেশে চলে গেছে। বিদেশে? কোথায় গেছে ও? আমাকে তো কিছু জানায়নি। কোথায় গেছে আমি অত শত জানি না, আর তোমাকে জানিয়ে দেবে কেন? তোমাকে মুক্তি দেবে বলেই তো ও চলে গেছে। তোমার আর কিছু জানার থাকলে ঋষিকে ফোন করে জেনে নিও। আমি রাখছি। এই বলে মল্লিকা দেবী ফোন কেটে দেন। রানাও আর কিছু বলে না, ফোনটা পাশে রেখে ধপ করে বিছানার উপর বসে পড়ে। নেহা বিদেশে চলে গেছে শুনে রানার বুকের ভেতরটা যেন উথাল পাথাল করে ওঠে। মনে মনে ও বলে ওঠে, আমি তো নিজেই চেয়েছিলাম যে নেহা যাতে আমার থেকে দূরে চলে যায়। তাহলে আজ আজ যখন নেহা চলে গেছে তখন আমার এত কষ্ট হচ্ছে কেন? কেন মনে হচ্ছে ওকে ছাড়া আমি থাকতে পারবো না? না না, এভাবে বসে থাকলে হবে না। আমায় কিছু একটা করতে হবে। নেহার ভাবনায় ডুবে থাকলে হবে না। এইসব ভেবে রানা তাড়াতাড়ি করে উঠে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। কিন্তু অফিসে গিয়েও কোনো কাজেও মন বসাতে পারে না। তাই ওখান থেকে বেরিয়ে সোজা চলে যায় গঙ্গার পাড়ে। তারপর একা সেখানে বসে মনে মনে নিজেই বলে ওঠে, আজ তোমার কথা খুব মনে পড়ছে নেহা। নিজেকে ভীষণ অসহায় লাগছে আমার। বারবার মনে হচ্ছে যদি একবার ছুটে গিয়ে তোমাকে জড়িয়ে ধরতে পারতাম, না জানি কত ভালো হতো। মনটা বড্ড অস্থির হয়ে আছে। তুমি কি সত্যি বিদেশে চলে গেছো নেহা? নাকি আমার সামনে আসবে না বলে সবাইকে মিথ্যে কথা বলতে তুমি এটা করেছো? এইসব ভাবতে ভাবতেই অনেকটা রাত হয়ে যায়। তারপর রানা ওখান থেকে সোজা নিজের বাড়ি চলে আসে। এদিকে তনুর সন্তান সম্ভবা শোনার পর থেকে বাড়িতে যেন আনন্দের উৎসব চলছে। নেহার চলে যাওয়ায় সবার মনের মধ্যে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে ঠিকই, তবুও সবাই অধীর আগ্রহে বসে আছে বাড়িতে নতুন অতিথি আসার অপেক্ষায়। আজকাল তনু আর একা অফিসে যায় না। ঋষি কড়া শাসনের মধ্যে তনুকে রেখেছে। নিজের সাথে করে রোজ অফিসে নিয়ে যায়, আবার ফেরতও নিয়ে আসে। আজও ঠিক তেমন তনুকে নিয়ে ঋষি অফিসে গিয়ে নিজের কেবিনে ওকে বসিয়ে রেখেছে। তনু অনেকক্ষণ ঋষির কেবিনে বসে নিজের কাজ করার পর কিছুটা বিরক্ত হয়ে বলে, এবার একটু বাইরে যাচ্ছি, আর কেবিনের মধ্যে বসে থাকতে আমার ভালো লাগছে না। না, এখানে চুপ করে বসো। এই অবস্থায় আর কোথাও যেতে হবে না। ধর, সকাল থেকে চুপচাপ তোমার মুখ দেখে যাচ্ছি খালি। এভাবে কারোর বসে থাকতে ভালো লাগে নাকি? আমি কি অফিসে তোমার মুখ দেখতে এসেছি? আচ্ছা বেশ। তনুর কথায় ঋষি নিজের সেট থেকে উঠে এসে তাকে জড়িয়ে ধরে। বেশ, তুমি যখন এতই বোর হচ্ছ তাহলে যাও, সবার সাথে একবার দেখা করে এসো। তবে হ্যাঁ, খুব সাবধানে কিন্তু, আর তাড়াতাড়ি কেবিনে ফিরে আসবে। ঋষির মুখে এই কথাগুলো শুনে তনু খুব খুশি হয়ে ঋষিকে জড়িয়ে ধরে ওর গালে একটা কিস করে। তারপর ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে যায়। ঋষি হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আবার ওইদিকে আজ দুদিন হলো নেহা নিউ ইয়র্কের নতুন ফ্ল্যাটে চলে এসেছে। আপাতত এখানকার বেঙ্গলি কমিউনিটি থেকে একজন বাঙালি সার্ভেন্ট নেহাকে সাহায্য করার জন্য রাখা হয়েছে, নাম কমলা মাসি। নেহা নিজের ফ্ল্যাটটা বেশ কিছুটা গুছিয়ে নিয়ে আজ বাড়ির সবার সাথে নিউ ইয়র্কের মাটি থেকে প্রথম ভিডিও কল করবে। সেই কারণেই ও বসে আছে। বাড়িতে আগে থেকেই সব জানিয়ে রেখেছিল, তাই ঋষির ঘরে ঋষি, মলয়বাবু, বীণা দেবী, তনু সবাই ল্যাপটপের সামনে অধীর আগ্রহে নেহার অপেক্ষা করছে। এমন সময় নেহা ভিডিও কল করলো। হাই দাদা ভাই, কেমন আছিস তোরা? আমরা সবাই খুব ভালো আছি। তুই ঠিক আছিস তো? মেসেজে কি একটা ইম্পর্টেন্ট কথা আছে বললি, কি নাকি সবাইকে সারপ্রাইজ দিবি? বল, আমরা সবাই তো অপেক্ষা করছি। আমি জানি, তোমাদের সবাইকে একসাথে কথাটা জানাবো বলে আজ ভিডিও কল করতে বললাম। ইম্পর্টেন্ট কথাটা হলো আমি মা হতে চলেছি। কি কি বললি তুই? এসব কি বলছিস তুই নেহা? তুই তো কিছু জানাস নি আগে। জানি তো, আমি তোদের কাউকে কিছু বলিনি, কারণ তোরা এই খবরটা আগে থেকে জানলে আমাকে কিছুতেই এখানে একা আসতে দিতিস না। হ্যাঁ তাই তো, আমি আগে জানলে তোকে তো কিছুতেই একা ছেড়ে দিতাম না। ওখানে ওখানে কে তোর খেয়াল রাখবে শুনি? এখানে আমি আছি, তোর পরিবার আছে তোর সাথে। মারে মারে, তুই ফিরে আয়, তোর খেয়াল রাখতে পারবো, হয় না রে? তুই এই অবস্থায় একা একা ওখানে থাকবি কি করে? সবকিছু একা সামলাবি কি করে ওখানে? তোর মা ঠিক বলেছে নেহা, তুই ফিরে আয়। না মা, আর সেটা হয় না গো। আমি নিজেকে কথা দিয়েছি, আমার সন্তানকে আমি একাই বড় করে তুলবো। ও প্রথম থেকেই জানবে লড়াই কাকে বলে। তাছাড়া চিন্তা করিস না দাদা ভাই, এখানে কমলা মাসি তো আছে। আপাতত আমরা দুজনেই সবটা সামলে নিতে পারবো। ঠিক আছে, তবে কখনো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবি। ওখানে আমার অনেক বন্ধু বান্ধব থাকে। তাছাড়া বেঙ্গলি কমিউনিটির চেয়ারম্যানও আমার বন্ধু। আমি ওদের সব বলে রাখবো, তোর কোনো অসুবিধা হবে না। বেশ, তাই হবে। তবে হ্যাঁ, একটা কথা, আমি যে মা হতে চলেছি এই খবরটা তোমরা আর কাউকে জানাবে না। সবাই কথা দাও আমাকে। সে কি এত বড় একটা খবর, রানাকে একবারও জানাবো না আমরা? না মা, তোমাকে আমার দিব্যি, তুমি কাউকে কিচ্ছু জানাবে না। এই সন্তান আমার একার। আমি চাই না আর কেউ জানুক এটা। তোমাদের সবাইকেই বলছি, কথাটা কিন্তু মনে রেখো।
এবার আমি রাখছি, সবাই ভালো থেকো। এই বলে নেহা ফোনটা কেটে দেয়। পরের দিন সকালে শরৎবাবু অনেক বেলা হয়ে যাওয়ার পরেও ঘুম থেকে ওঠে না দেখে ওনার সেক্রেটারি এসে রানাকে ডাকে। নেহা চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে শরৎবাবু আর রানা ছাড়া আর কেউ থাকে না। রানার মা ব্যাঙ্গালোরে ওর বোনের কাছে চলে গেছে। রানা এসে অনেকবার ডাকা সত্ত্বেও শরৎবাবু যখন দরজা খোলেন না, তখন বাধ্য হয়ে রানা দরজা ভেঙে দেয়। তারপর সবাই ঘরের মধ্যে ঢুকে দেখে শরৎবাবু বিছানার এক ধারে উপুর হয়ে পড়ে আছেন আর ওনার কোনো জ্ঞান নেই। ওনাকে এই অবস্থায় দেখে রানা আর সময় নষ্ট না করে ওনাকে তাড়াতাড়ি একটা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়। ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। ওনাকে আইসিইউতে রাখা হয়। যে ডক্টর ওনার ট্রিটমেন্ট করছেন উনি রানাদের ফ্যামিলি ডক্টর, তাই শরৎবাবুর মেডিকেল হিস্ট্রি ওনার জানা। উনি আইসিইউ থেকে ফিরে এসে বলেন, রানা, তোর বাবার শরীর কিন্তু ভালো নেই, মাঝে মাঝে জ্ঞান ফিরছে আর তখনই নেহা নেহা বলে চিৎকার করে উঠছে। তুই বরং নেহাকে নিয়ে আয়। এই কথা শুনে রানা মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই সব কিছুর জন্য আমি দায়ী ডক্টর আঙ্কেল। আজ আমার জন্য বাবা এতটা অসুস্থ হয়ে পড়লো। আমি যদি নেহাকে তাড়িয়ে না দিতাম তাহলে আজ এই দিনটা আমার দেখতে হতো না। আমার মতো অপদার্থ ছেলে যে কিনা নিজের বাবার কথা অগ্রাহ্য করে, সে কি পারবে বাবার জীবন বাঁচাতে? তুই এত চিন্তা করিস না, তুই ঝটপট গিয়ে নেহাকে নিয়ে আসার ব্যবস্থা কর, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি নেহাকে নিয়ে আসছি। এই বলে রানা দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই মুখার্জি বাড়িতে এসে কলিং বেল বাজায়। বেলের আওয়াজে একজন সার্ভেন্ট এসে প্রথমে দরজা খোলে। রানা নেহাকে ডেকে দিতে বলায় সার্ভেন্ট জানায় নেহা বাড়িতে নেই। আর ঠিক তখনই ঋষি, তনু, তুয়া, অভি, বীণা দেবী বাড়ির প্রায় সকলেই বেরিয়ে আসে রানাকে দেখে। ঋষি বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো রানা? তোমার সাহস কি করে হলো আমাদের বাড়িতে পা রাখার? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। রানাকে দেখে মলয়বাবু বলেন, তুমি এই বাড়িতে এসেছো কেন? আমার মেয়ে তো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, তাহলে কি করতে এসেছো? আমার মেয়ে তো তোমাকে মুক্তি দিয়ে দিয়েছে। তুমি ওকে যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছো, কোনো মানুষ কুকুর বিড়ালকেও সেইভাবে তাড়ায় না। রানা হাত জোর করে দাঁড়ায় ওদের সামনে। আমি জানি যা করেছি তার জন্য কখনো আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন না, আর আমিও চাই না আপনারা আমাকে ক্ষমা করুন। আপনাদের যত ইচ্ছা আমাকে অপমান করতে পারেন, তবে শুধু একবার নেহাকে ডেকে দিন। না, নেহার সাথে তোমার দেখা হবে না। আমি ওকে অপমান করতে আসিনি, আমি শুধু আমার বাবার জন্য এখানে এসেছি। বাবা হসপিটালে আইসিইউতে ভর্তি, কাল রাতে হার্ট অ্যাটাক হয়েছিল। বারবার শুধু নেহার নামটা নিচ্ছে। প্লিজ প্লিজ একবার ওকে বলুন হাসপাতালে গিয়ে বাবার সাথে দেখা করতে, না হলে বাবাকে বাঁচাতে পারবো না। নেহা যেতে পারবে না, কারণ নেহা এখন পৃথিবীর অন্য প্রান্তে আছে। ও তো এখানে আসতে পারবে না, তাই কিছু করার নেই। আর আমরাও এই কথাটা ওকে বলতে চাই না শরৎ আঙ্কেল হাসপাতালে, কারণ নেহা সব কিছু ছেড়ে এত দূরে গেছে নিজের জীবনটা নতুন করে শুরু করবার জন্য। আমরা ওনার খবর দিয়ে বিচলিত করতে চাই না নেহাকে। তাই বলছি তুমি এখন যাও। তোমার নেহাকে তাড়ানোর আগে এইগুলো অন্তত ভাবা উচিত ছিল। নেহা তোমার সাথে থাকার চেষ্টা তো করেছিল, নিজের বিয়েটা বাঁচানোর চেষ্টা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু তুমি তো ওর সাথে থাকতেই চাওনি। তোমার কাছে বাইরের বন্ধু, বাইরের মেয়েরাই তো বেশি ইম্পর্টেন্ট। নিজের স্ত্রীকে কখনো সম্মান পর্যন্ত করনি, তুমি ভালোবাসনি তাকে। ও তোমার ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে ছটফট করেছে। প্রতি মুহূর্তে তুমি ওকে বুঝিয়ে দিয়েছো যে ওকে তুমি ভালোবাসো না, আর এটাও বুঝিয়ে দিয়েছো যে নেহা তোমার কাছে ঠিক কতটা বড় বোঝা। তা এখন তো সেই বোঝা তোমার ঘাড় থেকে নেমে গেছে। তাহলে রানার কোনো কথা বলে না, মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যায়। রানা চলে গেলে তনু বলে, ঋষি, আমার মনে হয় আমাদের একবার হাসপাতালে যাওয়া উচিত। কাকা বাবু খুব ভালো মানুষ, কিছু একটা তো আমাদের করা উচিত। নেহাকে একবার বলাটা উচিত, জানো নেহা ওনাকে তো নিজের বাবার মতো করে ভালোবাসতো। ওকে পুরো বিষয়টা না জানিয়ে রাখা ঠিক উচিত হবে না। ও তো এখানে আসতেও পারবে না, শুধু শুধু চিন্তা বাড়বে মেয়েটা আবার মা হতে চলেছে। যদি ওখানে কিছু একটা হয়ে যায় তখন কি হবে? আমি বলি কি, নেহার সাথে শরৎবাবুর ভিডিও কলে যদি কথা বলানো যায়, তাহলে নেহাকে উনি দেখতে পারবেন আর নেহা ওনাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবে। কথাটা খারাপ বলনি, একবার নেহাকে ফোন করে দেখি। হ্যাঁ, সেই ভালো। এই বলে নেহাকে ফোন করে ঋষি। নেহা ফোন রিসিভ করে। হ্যাঁ দাদা ভাই, বল। নেহা, তোকে একটা কথা বলবো, তুই কিন্তু টেনশন করবি না। তোর কিন্তু এই সময় টেনশন করা উচিত না। দাদা ভাই, এভাবে বলছিস কেন? কি হয়েছে আমি বল। শরৎ আঙ্কেল হাসপাতালে ভর্তি, হার্ট অ্যাটাক হয়েছে। কি বলছিস এসব? বাবার হার্ট অ্যাটাক হয়েছে? বাবা এখন কেমন আছেন? সেটা আমরা জানি না, তবে এইমাত্র রানা এসেছিল তোকে হাসপাতালে নিয়ে যাবার জন্য। আঙ্কেল নাকি বারবার তোর নাম করছেন। তনু বলল ভিডিও কলে যদি তুই ওনার সাথে একটু কথা বলিস তাহলে ভালো হতো। তোর হাসপাতালে গিয়ে আমাকে একটা ফোন কর, আর আমি কোথায় আছি সেটা প্লিজ যেন রানা না জানে। ঠিক আছে। নেহা ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর ঋষি আর তনু হাসপাতালের জন্য বেরিয়ে যায়। ঋষিরা হাসপাতালে গিয়ে দেখে রানা আইসিইউ এর বাইরে বসে আছে। ওকে গিয়ে ঋষি বলে, রানা, আঙ্কেল কেমন আছেন এখন? ডক্টর এইমাত্র বলল যে বাবার বিপদ কেটেছে, এই কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, এখনই বেডে শিফট করবে। বেডে শিফট করলে
আমরা আঙ্কেলের সাথে দেখা করতে পারবো? কিছুক্ষণ পরে শরৎবাবুকে কেবিনে শিফট করা হয়। তনু, ঋষি আর রানাও যায়। উনি চোখ খুলে তাকিয়ে আছেন। ঋষিকে দেখে উনি হাসেন। এখন কেমন আছেন আঙ্কেল? ঠিক আছি, আমি বেঁচে আছি এখনো। আমার ঘরের লক্ষ্মী চলে গেছে। নেহা আপনার সাথে কথা বলতে চায়। নেহা মা আমার সাথে কথা বলতে চায়? বলবে আমার সাথে কথা? এই বুড়ো বাবার উপরে রাগ করে নেই তো? বাবার উপরে কি কোনো মেয়ে রেগে থাকতে পারে আঙ্কেল? ঋষি, তুমি ভিডিও কল করো একবার। ঋষি ভিডিও কল করে। নেহা অফিস থেকে ফোনটা রিসিভ করে। নেহা শরৎবাবুকে হাসপাতালের বেডে দেখে চোখ থেকে জল চলে আসে তার। নেহা বলে, বাবা, তুমি নিজের কি হাল করেছো বলো তো? আমার তোমাকে হাসপাতালে বেডে দেখতে একদমই ভালো লাগছে না। তুমি কিন্তু কাজটা একদম ভালো করোনি বাবা। তোমাকে তো সুস্থ থাকতে হবে বলো। তোমার উপরে কত মানুষের দায়িত্ব আছে বলো তো। আমার আর বাঁচতে ইচ্ছা করে না রে। বাবা, এসব কি কথা বলছো তুমি? এসব কথা একদম বলবে না। তোমাকে এখন অনেক বছর বাঁচতে হবে। তোমার নাতি নাতি তোমার পিঠে চড়ে খেলে বেড়াবে। শরৎবাবু আর রানা দুজনেই অবাক হয়ে যায়। কি বলছে নেহা? নেহার এই সমস্ত কথাগুলো শুনে রানা মনে মনে ভাবে, বাবা হতে চলেছি? এই পৃথিবীতে কেউ একজন আসছে যে আমাকে বাবা বলে ডাকবে? নেহা, তুমি এত বড় বিষয়টা আমার থেকে লুকিয়ে গেলে। আর বলবি বা কেন? আমি তো এগুলো কোনো কিছুর যোগ্যই না। বাবা বাবা, আমি এই কথাটা তোমাদের জানাবো না ভেবেছিলাম, কিন্তু তোমার এই অবস্থায় তোমাকে জানাতে আমি বাধ্য হচ্ছি বাবা। বাবা, আমি মা হতে চলেছি। তুমি দাদু হতে চলেছো বাবা। মা, তুই কেমন আছিস? মা, তুই কোথায় আছিস? নিজের খেয়াল রাখছিস তো? বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। খুব যত্নে আছি। তুই চলে গেলি কেন বলতো? আমি আমার নাতি নাতনিকে দেখবো কি করে তাহলে? অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে বাবা। আমি তোমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবো। আর তুমি তোমার নাতি বা নাতনি তাদেরকে অবশ্যই দেখতে পারবে। আর দূরে চলে আসার একটাই কারণ, আমি তোমার ছেলের থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম। তোমার ছেলে না ভালো ছেলে হতে পেরেছে, আর না ভালো স্বামী হতে পেরেছে, আর না কখনো ভালো বাবা হতে পারবে। তাই ওর সন্তান ওর থেকে দূরে থাকবে। ও থাকুক ওরই মদ, বন্ধু বান্ধবী এদের সব নিয়ে। কিন্তু আমি চাই আমার সন্তান তার দাদুর ভালোবাসাটা পাক। তুমি শুধু আমার পাশে থেকো বাবা। আমার আর কিচ্ছু চাই না। আমি সব সময় তোর পাশে আছি রে মা। তুই তোর মনের মতো করে তোর সন্তানকে মানুষ কর। নেহা জানিও না যে ফোনের পেছনে দাঁড়িয়ে রানা এই কথাগুলো শুনছিল। ঋষি ইচ্ছে করেই রানাকে আসলে জানাতে চেয়েছিল যে ও বাবা হতে চলেছে। এতক্ষণ ধরে নেহার কথাগুলো শুনে রানা আর দাঁড়িয়ে থাকতে পারেনি ওখানে। বেরিয়ে আসে কেবিন থেকে। কি করবে বুঝতে না পেরে হাসপাতাল থেকেই বেরিয়ে যায়। গাড়ি নিয়ে স্পিডে গাড়ি চালাতে থাকে আর ভাবতে থাকে, নেহার কথাগুলো আমার কানে এখন বাজছে। আমি এতটাই খারাপ মানুষ? আমার কোনো অধিকার নেই এটা জানার যে আমি বাবা হতে চলেছি। আমার সন্তান আমার জন্য খারাপ হবে। গাড়িটা দাঁড় করে একটা পার্কের ভেতরে যায়। সেখানে গিয়ে ঘাসের উপরে বসে জলের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আজ তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। আজ বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যেভাবে আমাকে দেখতে চাও সেভাবে নিজেকে বদলে দেব। আমার অপেক্ষা একদিন শেষ হবে। এবার থেকে আমার ভালোবাসার পরীক্ষা শুরু। আমি আমার স্ত্রী সন্তানের জন্য অপেক্ষা করব। তোমার মনের মতো হয়ে তোমার জন্য অপেক্ষা করব। আমি কখনোই জানতে চাইবো না তুমি কোথায় আছো। কখনোই আমার কাছে ফিরে আসার জন্য জোর করবো না তোমায়, কারণ তোমাকে জোর করার অধিকার আমি হারিয়ে ফেলেছি। আমি শুধু অপেক্ষা করব। আমার এইটাই যোগ্য শাস্তি। যখন বুঝলাম তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, তখন তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো। আর তার জন্য আমি তাই তোমাকে জোর করে না। আমার অপেক্ষা, আমার ভালোবাসা তোমাকে আমার কাছে ফিরে আসতে বাধ্য করবে। তুমি একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে আর নিজে আমার কাছে আমার সন্তানকে নিয়ে এসে বলবে আমি ওর বাবা। সেই অপেক্ষা রইলাম আমি। অনেকক্ষণ ওখানে বসে থাকে। পরে সন্ধ্যা হয়ে গেছে দেখে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। অভির বোন তৃষার বিয়ে বলে অভির ফ্যামিলির সবাই কলকাতায় এসেছে। ওরা আজ ঋষির বাড়িতে ডিনার করতে আসবে। বীণাদেবী নিজের মতো করে দাদা, বৌদি, ভাইজিকে আপ্যায়নের আয়োজন করেছেন। তনুও সাহায্য করবে ভেবেছিল, কিন্তু বীণাদেবী ওকে কিচ্ছু করতে দেয় না। ডক্টর ওকে রেস্ট নিতে বলেছে। তুয়া বীণাদেবীকে সাহায্য করবে বলে ঠিক করে। তুয়া রান্না করবে জানতে পেরে অভি খুব খুশি হয়ে যায়। অভি তুয়াকে রান্নাঘরে গিয়ে বলে, অনেকদিন পরে তোমার হাতে রান্না খাবো। তোমার হাতের রান্নার টেস্ট এখনো আমার মুখে লেগে রয়েছে। আমার রান্না আপনার ভালো লেগেছে সেটা তো বললেই হতো। রান্না করে আবারও খাওয়াতাম। তোমার সামনে পরীক্ষা, তাই আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। ডিস্টার্ব তো আপনি এখনো করছেন রে বাবা। ঠিক আছে, তুমি ভালোভাবে রান্না করো, আমি আসছি। তুয়া বীণাদেবীর সাথে রান্না করে আর অভি নিজের রুমে গিটার নিয়ে টুংটাং করতে শুরু করে।
তনু রুমে শুয়ে শুয়ে টিভিতে একটা সিনেমা দেখছে। ঋষি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এসে তনুর পাশে বসে। তনু ঋষির বুকের উপর মাথা দিয়ে বলে, একটু পরে অভির বাবা মা তৃষা সবাই আসবে, আমাকে রেডি হতে হবে। শাড়ি পরতে হবে না, একটা চুড়িদার পরো। তখনই তনুর ফোনটা বেজে ওঠে। ওর মা ফোন করছে। তনু ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ মা বলো। তনু বলছি, তোর কাছে কি কিছু এক্সট্রা টাকা হবে? মানে ওই দোতলার ব্যালকনির ছাদটা না ভেঙে গেছে, ওটা একটু রিপেয়ার করতে হবে আর কি। মা এই মাসে তো আমি আমার পুরো টাকাটা দিয়ে এসেছি, আর আমার তেমন সেভিংসও নেই। আমি কোথা থেকে তোমাকে দেবো বলো তো এত টাকা? আমাকে ফোনটা দাও তো। তনুর মা ফোন করলে ঋষি খুব বিরক্ত হয় এখন, তাই তনুর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। আন্টি, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না। আপনি তো জানেন আপনার মেয়ে প্রেগনেন্ট। ওকে ডক্টর স্ট্রেস নিতে না করেছে। তাই বলছি, আপনাদের টাকার দরকার হলে আপনারা আমাকে বলবেন। ওকে ফোন করলে ও খুব টেনশন করে, তাই ওকে ফোন করবেন না। আমি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 1,00,000 টাকা করে পাঠিয়ে দেবো, আর সেটাতে আপনাদের চলে যাবে ভালোভাবেই। আপনার ছোট মেয়ের যে ওষুধের খরচ আমি সেটা আলাদা দেবো। প্লিজ এই নিয়ে ওকে ডিস্টার্ব করবেন না। এখন রাখছি, কোনো দরকার থাকলে আপনি আমাকে ফোন করবেন, কেমন? আচ্ছা। এই বলে ফোনটা রেখে দেয় ঋষি। তনু ঋষির দিকে তাকায়। তুমি মাকে এইভাবে কেন বললে? মা কষ্ট পেলো তো বলো। দেখো তনু, আমি তোমাকে বলতে চাই না, তবু বলতে বাধ্য হচ্ছি যে তুমি তোমার মায়ের কষ্টের কথা ভাবছো, কিন্তু তোমার মা কি তোমার কথা ভাবছে? তোমার মা তোমাকে ফোন করে টাকার কথা বললো, একবার তো তোমাকে ফোন করে জিজ্ঞাসা করলো না তুমি কেমন আছো? আর আমি যেটা বলেছি সেটা একদম সঠিক কথা বলেছি। ওনার তোমার সাথে শুধু টাকার সম্পর্ক। উনি টাকা পেলেই খুশি হবেন। আমি চাই না উনি তোমায় ফোন করুন, তারপর কিছু বলবে আর সেটা নিয়ে তুমি টেনশন করবে। আমি চাই না তোমার আর আমাদের সন্তানের কোনো ক্ষতি হোক। ঋষি চিন্তা করো না, আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না। আমারও তো আমাদের সন্তানকে নিয়ে চিন্তা আছে, তাই না? আমি জানি তোমার রাগ হয়েছে। ঋষি তনুর কথাটা বুঝতে পারে, তনুর যে একটু রাগ হয়েছে সেটাও বুঝতে পারে, তাই ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। খুব রেগে গেছো আমার উপর, আমি বুঝছি। তনু, আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি। তোমার বাবা তোমার খবর যে খুব একটা নেয় সেটাও না, কিন্তু কখনো তো ফোন করে বলে না যে তোমাকে দেখতে ইচ্ছা করছে, তোমাকে যেতেও বলে না বাড়িতে। আরে তনু এবার একটু রেগে যায়। তোমার আমার কষ্টটা খুঁজে খাড়া করলে চলছে না, তাই না? কেন আমাকে এই সমস্ত কথাগুলো মনে করাচ্ছ বলে তো বারবার? আমি মনে করতে চাই না। দেখো, আমি শুধু আমার কর্তব্যটুকু করতে চাই, আর তুমি তুমি আমাকে এই সমস্ত কথা বলে আরো কেন কষ্ট দাও বলো তো? ঋষি বুঝতে পারে ও ভুল করে ফেলেছে, তনুকে কষ্ট দিয়ে ফেলেছে। ঋষি দেখে তনুর চোখে জল, চোখের জলটা মুছিয়ে দেয় ঋষি। সরি তনু, আমার কথা তুমি আবার কষ্ট পেলে। তুমি কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়, আর কখনো এইভাবে বলবো না, হয়েছে? এখন রেডি হয়ে চলো নিচে যাই। তনু আর কিছু বলে না, তনু রেডি হয়ে নেয়, তারপর ওরা একসঙ্গে নিচে যায়। অভি আর ওর বাবা মা দুজনেই চলে এসেছে। অভি মা মল্লিকা দেবীকে প্রণাম করে। উনি তনুকে একটা ডায়মন্ডের গলার নেকলেস উপহার দেন। এটা আমি তোমার জন্য সিঙ্গাপুর থেকে এনেছি, তখন বিয়েতে তো আসতে পারিনি, পড়ো কিন্তু এটা। হ্যাঁ, খুশি হবো তাহলে আমি খুব। হ্যাঁ অবশ্যই পড়বো মামিমা। মামিমা নয় তনু, মামিমা নয়, আন্টি বলো। ওকে। তনু অভির বাবা সন্দীপ বাবুকে প্রণাম করে। তুমি মা খারাপ তো দেখতে না, তবে অবিনাশ কিছু মনে করো না, একটা কথা তোমাকে বলি। আমার শালীর মেয়ে রায়ের জন্য যখন তোমার ছেলে ঋষির কথা বললাম, তখন তুমি রাজি হলে না, বললে ছেলে তখন বিয়ে করতে রাজি না। কিন্তু আমার শালীর মেয়ে কিন্তু তনুর থেকে অনেক বেশি সুন্দরী আর অনেক বেশি স্মার্ট। তোমাদের স্ট্যাটাসের সাথে ঠিক ছিল, আর তোমরা তাকে রিজেক্ট করলে। হ্যাঁ, একটা গরিব ঘরের মেয়েকে ঘরে এনে তুললে। শুনেছি ও ঋষির অফিসে নাকি চাকরি করে, কিসব ডিজাইনার হিসেবে। হ্যাঁ, ঋষি আর চুপ করে থাকতে পারলো না, কথা শেষ হওয়ার আগেই কথা বলে উঠলো। আঙ্কেল, আপনি আমার সামনে আমার স্ত্রীকে অপমান করছেন। আমি তনুকে ভালোবেসে বিয়ে করেছি, আর লাইফটা আমার। আমি কার সাথে জীবন কাটাবো, আমি কাকে নিয়ে থাকবো, সেটা সম্পূর্ণ আমি ঠিক করবো। আর শুধু বিদেশে পড়াশোনা করলেই, মডার্ন ড্রেস পরলেই স্মার্ট হওয়া যায় না, আগে ভালো মানুষ হওয়া দরকার, বুঝলেন? আমার স্ত্রীর একটা ভালো মন আছে। তনু এখন মুখার্জি বাড়ির বউ, এই বাড়ির বউকে অপমান করার অধিকার কারণ নেই। ঋষি, তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু আমি সেভাবে তোমাকে কথাটা বলতে চাইনি। ছাড়ো এসব কথা। তৃষা মা, আর তো কটা দিন বাকি আছে বিয়ের পর তো লন্ডনই চলে যাবে। হ্যাঁ আঙ্কেল। তখনই তুয়া একটা লাল রঙের চুড়িদার পরে নিচে নেমে আসে। ওকে দেখে অবিনাশ বাবু বলে ওঠেন, আয় হায় তুয়া মা, আমার পাশে এসে বস। সন্দীপ বাবু, আমার মেয়ে তুয়া। আমাকে বিনা বলছিল তুয়ার কথা। আপনার স্ত্রী আর মেয়ের কথা তো শুনলাম, ও নাকি এখন ল নিয়ে পড়ছে। হ্যাঁ, একটা কোচিংয়ে ভর্তি করে দিয়েছি, আর এই ব্যাপারে অভিভাবককে বেশ সাহায্য করেছে। আচ্ছা। অভি কিছু বললো না। তৃষা অভিকে বলল, দাদা ভাই, তুই আজকে আমাদের সাথে বাড়ি যাবি তো?
আজকে না, কাল সকালে চলে যাব। তাড়াতাড়ি চলে যাস কিন্তু বাড়িতে। হ্যাঁ ঠিক আছে। সন্দীপবাবু একটা বিয়ের কার্ড এগিয়ে দেন। এই নিন, বলছি আপনারা কিন্তু আগের দিন চলে যাবেন, কেমন? তনু, ঋষি, তুয়া, তোমরা ওই দিন সকালে তোমাদের কাকিমুনির সাথে চলে যাও, কেমন? আঙ্কেল, যাব, কিন্তু ওখানে থাকতে পারবো না। আমরা অনুষ্ঠান অ্যাটেন্ড করবো, তারপর আবার ফিরে আসবো। তোমরা তোমাদের সুবিধা মতো যেও। ঠিক আছে। তোমরা চলো, ডিনার রেডি হয়ে গেছে। সবাই মিলে ডিনার করতে যায়। ডিনার আজ তুয়া করেছে। এটা জানার পর মৌমিতা দেবী বলে, ভালোই হয়েছে, ভালো রান্না করো তুমি। এতক্ষণে তৃষা আর তনুর ভালো বন্ধুত্ব হয়ে যায়। তৃষা তনুকে বলে দিয়েছে বিয়ের আগের দিন ওকে যেতেই হবে। তারপর খাওয়া দাওয়া সেরে ওরা সবাই বাড়ি চলে যায়। রাতে ঘুমানোর আগে তুয়া নিজের ঘরে বসে চুল আঁচড়াচ্ছে। তখন অভি প্রত্যেক দিনের মতো আজ ওর ঘরে আসে, তুয়ার পাশে সোফায় বসে। কাল আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি আমাকে মিস করবে তুয়া? জানি না। আমি কিন্তু তোমাকে খুব মিস করব। এত বড় রকস্টার আমাকে কেন মিস করবে? এই বলে তুয়া সোফা থেকে উঠে যেতে গেলে অভি ওর হাতটা ধরে ওকে টেনে নিজের বুকের মধ্যে টেনে এনে ফেলে। তুয়া অভির মুখের দিকে তাকিয়ে থাকে। অভি ওর গালে হাত দেয়। এতদিনও তুমি কিছু বোঝোনি? মানে? তুয়া ভ্রু কোচকায়। কি বুঝবো? তোমাকে কিছু বুঝতে হবে না। অভি তুয়াকে ছেড়ে দেয়। আমি তোমাকে তৃষার বিয়ের আগের দিন নিয়ে যাবো, কেমন? তুমি রেডি হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, গুড নাইট। ওকে। মুখটা গম্ভীর করে চলে যায় অভি। অভি চলে গেলে তুয়া মনে মনে ভাবে, অভি আমার উপরে এত রেগে গেল কেন? কি বোঝার কথা বললো অভি? আসলে তুয়া অভিকে বন্ধুর মতো দেখে। ও কখনো ভাবতেই পারে না অভি ওকে ভালোবাসে। শরৎবাবু কিছুদিন হয়েছে বাড়িতে ফিরেছেন। ডক্টর ওনাকে রেস্ট নিতে বলেছেন। রানা আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সোজা ঘরে যায়। নেহার কথা খুব মনে পড়ছে। কিভাবে ও ফিরলেই নেহা বকবক শুরু করতো আর ও বিরক্ত হতো। আজ ওর নেহার বকবকটাই শুনতে ইচ্ছে করছে খুব। নেহাকে খুব দেখতে ইচ্ছে করছে। তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরে ও। হ্যাঁ সানি, বল। অনেকদিন তুই পার্টিতে আসিস না, কোনো ফোন নেই, তাই ফোন করলাম রে। আঙ্কেল এখন সুস্থ, তুই আজ চলে আয় ক্লাবে। সরি। আমার সময় নেই, কাজ আছে, আমি যাবো না। এই বলে ফোনটা কেটে দেয়। রানা নেহার মনের মতো করে নিজেকে গড়ে তুলতে চায়। তাই ও যা পছন্দ করতো না সেগুলো ও করবে না, কিন্তু রাজনীতি ও ছাড়বে না। তবে ভোটে দাঁড়িয়ে মানুষের সেবা করতে চায় এখনো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। রানা অফিস থেকে ফিরে বাবার ঘরে যায় দেখা করতে, কিন্তু শরৎবাবু রানার সাথে কোনো কথা বলছে না দেখে ও নিজে থেকেই কথা বলতে শুরু করে। আমি জানি বাবা, আমি যা করেছি তাতে তুমি আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আমি তোমার কাছে ক্ষমা চাইবো না। আমি চাই তুমি সুস্থ হয়ে আমাকে শাস্তি দাও। অবশ্য তুমি আমার সাথে কথা বন্ধ করে দিয়েছো, এটাই বা শাস্তির চেয়ে কম কি। কিন্তু এখন তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। তাই আমার উপর রাগ করে নিজের উপর অন্যায় করো না। ওষুধগুলো সময় মতন খেও। এই বলে রানা নিজের ঘরে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে সোফায় বসে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকায়। ছবিটা রানার খুব পছন্দের। প্রায় পুরো দেওয়াল জুড়েই ওর একার পোর্ট্রেট। বিয়ের পরে নেহা ওদের দুজনের একটা ছবি এই ছবিটার মাপে বাঁধিয়ে এনেছিল। ওর খুব ইচ্ছে ছিল রানার এই সিঙ্গেল পোর্ট্রেটটা খুলে ওই ছবিটা লাগাবে। যেহেতু এখন আর ওই ঘরে রানা একা থাকে না, তাই ডেকোরেশনেও একটু পরিবর্তন আনা উচিত। কিন্তু তখন রানা ওই ছবিটা নেহাকে লাগাতে দেয়নি, উল্টে নেহার সাথে ভীষণ বাজে ব্যবহার করেছিল। তাই নেহা ছবিটা প্যাকিং করা অবস্থাতেই স্টোর রুমের মধ্যে রেখে দিয়েছিল। কোনোদিনও আর ওটা লাগানোর জন্য বায়না করেনি সে। আজ ছবিটার দিকে তাকিয়ে রানার সেই কথাটাই মনে পড়ে। মনে মনে ভাবে, একদিন এই দেয়ালে তুমি আমাদের বিয়ের ছবি টাঙানোর জন্য বায়না করেছিলে। সেদিন আমি তোমাকে সেই অধিকার দিইনি নেহা। তোমাকে মুখে যা এসেছিল তাই বলেছিলাম। ভেবেছিলাম তুমি এই ঘরটা দখল করে নিতে চাইছো, আমার উপর অহেতুক জোর খাটাচ্ছ। কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি না থাকলে এই ঘরটাও আমার মতন একা হয়ে পড়েছে। তারপর নিজেই উঠে গিয়ে স্টোর রুম থেকে ছবিটা নিয়ে আসে। তারপর নিজের ছবির বদলে নেহার বাঁধিয়ে রাখা ছবিটা প্যাকেট খুলে নিজেই দেওয়ালে টাঙিয়ে দেয়। ছবিটা ওদের বিয়ের ঠিক সিঁদুরদানের পরের ছবি। দুজনকে ভারী সুন্দর লাগছে দেখতে। লাল টুকটুকে বেনারসি পরে সিঁথি ভর্তি সিঁদুরে নেহার প্রথম ছবি এটা। দুজনে হাতে হাত রেখে পাশাপাশি বসে আছে, মুখে উজ্জ্বল হাসি। ছবিটা টাঙিয়ে রানা স্তব্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে বসে থাকে। কাল অভির বোনের বিয়ে, তাই অভি তুয়াকে আজ সকালে নিজের বাড়ি নিয়ে গেছে। তুয়া ওদের বাড়িতে এসে সবার সাথে বেশ ভালোই মিশে গেছে। তৃষার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে ওর। তৃষা ওর বন্ধুদের সাথে তুয়ার পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে ওরা গোল করে বসে গল্প করে। তখনই অভির মা মৌমিতা দেবী আর বীণা দেবী ওখানে আসেন। মৌমিতা দেবী এসে তুয়াকে বলে, তুয়া, একটা রিকোয়েস্ট করবো, রাখবে? হ্যাঁ দি, নিশ্চয়ই রাখবো।
সেদিন তোমাদের বাড়িতে তোমার হাতের তৈরি গলদা চিংড়িটা খেয়ে না মনটা একেবারে ভরে গিয়েছিল। যদি কিছু মনে না করো, আজ গলদা চিংড়িটা তুমি একটু রান্না করবে। আসলে তৃষা গলদা চিংড়ি খেতে খুব ভালোবাসে। আজ তো আইবুড়ো ভাতর, তাই ওর সব পছন্দের রান্নাগুলো ওকে করে দিতে চাই। বাকি সব রান্না কুক করবে, বেশি না, তুমি শুধু তৃষার মতো অল্প করে একটু রান্না করে দিলেই হবে। রান্না করতে তোমার যা যা লাগবে সার্ভেন্ট আছে, সব তোমাকে হাতে হাতে দিয়ে দিয়ে সাহায্য করবে। তা একটু করবে রান্নাটা? এ কি আন্টি, এই সামান্য একটা ব্যাপারের জন্য আপনি আমাকে এভাবে রিকোয়েস্ট করছেন? আমি তো রান্না করতে এমনিতেই খুব ভালোবাসি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। শুধু তৃষার জন্য নয়, আমি আপনার জন্য কিছু রান্না করে রেখে দিচ্ছি না ওটা। এই বলে তো রান্নাঘরে চলে যায়। তারপর মৌমিতা দেবী বীণা দেবীকে বলেন, তুই ঠিক বলেছিলি বিনা, তোমার মেয়েটা ভীষণ ভালো। ওকে যত দেখছি তত নিজের ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছে। তোমার দাদার সাথে বিয়ে হওয়ার আগে আমিও তো এমন সাধারণ স্পষ্টবাদী কিন্তু গরিব ঘরের মেয়ে ছিলাম। ছোটবেলাটা বস্তিতে কেটেছিল প্রায়। নেহাতি তৃষার দাদু আমাকে নিজের ছেলের বউ হিসেবে পছন্দ করেছিল, তাই এক প্রকার বাধ্য হয়েই তোমার দাদা বিয়ে করেছিল আমাকে। আর সেই বিয়ের দিন থেকে আজ অব্দি তোমার দাদার মনের মতো হতে গিয়ে নিজেকে বদলাতে বদলাতে কখন যে আমার আমিটাকে আমি হারিয়ে ফেলেছি আর মনে করতে পারি না। ঠিক বলেছো বৌদি, বড় মেসমশাই তোমাকে যখন পছন্দ করে আর পছন্দ করে এই বাড়িতে আনে, তখন শুধু দাদা কেন, বাড়ির অনেকেই তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমার তখন খুব কষ্ট হতো জানো তো, তোমার জন্য আমি খুব ভাবতাম। আসলে তোমার তো কোনো দোষ ছিল না। তবে দিন এখন বদলে গেছে বৌদি। তুমি জেনে রেখো, তুয়াকে কেউ অপমান করে কিন্তু পার পাবে না। ওকে কেউ এভাবে বদলাতেও পারবে না। ও নিজের লড়াইটা লড়তে জানে, জানো, যোগ্য জবাব দিয়ে দেবে তাকে একদম। ঠিক বলেছ। দেখো মেয়েটা কি সুন্দর না, নিজের মনের কথাগুলো সবাইকে কিভাবে বুঝিয়ে বলতে পারে, নিজের মতো করে থাকে, যা নিজের ভালো লাগে শুধু সেটাই করে। এই তো এখানে আমার মেয়ের এত বন্ধু আছে, সবাই কত স্মার্ট, কত মডার্ন, কত রিচ ফ্যামিলি থেকে এসেছে। তাদের পোশাক আশাক, জীবনযাত্রা সবই অন্যরকম, কিন্তু তার মাঝখানে তোয়া কত সাধারণ, আর নিজের এই সাধারণ থাকাটাকেও কতটা এনজয় করছে। কেউ সম্পর্কে কি ভাবলো না ভাবলো তাতে ওর জাস্ট কিচ্ছু যায় আসে না। মেয়েটার এই স্পিরিটটাকেই না আমার ভীষণ ভালো লাগছে। বৌদি, তোমাকে একটা কথা বলছি, প্লিজ রাগ করো না। দেখো, আমার মনে হয় যে অভি তোয়াকে পছন্দ করে, মানে আমি বলতে চাইছি হয়তো ভালোবাসে। হ্যাঁ, সেটা আমি বুঝতেই পেরেছি বিনা। মা হিসেবে অভির সাথে আমার অনেকটাই দূরত্ব আছে। আমি জানি আমি ওর ভালো মা হয়ে উঠতে পারিনি, তবে নিজের ছেলেকে আমি ভুল চিনি না। তোমার প্রতি যে ওর একটা সফট কর্নার তৈরি হয়েছে সেটা আমি দেখেই বুঝতে পেরেছি, কিন্তু আমার শুধু ভয় হয় এর পরিণতি কি হবে সেটা ভেবে। তোমার দাদাকে তুমি তো ভালো করেই চেনো। তোমার যতই মুখার্জি বাড়ির মেয়ে হোক না কেন, ওর বড় হয়ে ওঠা বস্তিতে, তাই তোমার দাদা ওকে কতটা মেনে নেবে আমার সন্দেহ আছে যথেষ্ট। এত বছর পরেও আমাকে কথা শোনাতে চায় না, সেখানে এই বাচ্চা মেয়েটাকে আদৌ কি মেনে নিতে পারবে? তুয়া ততক্ষণে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিয়েছে। অভি কিছুক্ষণ পর বাড়ি ঢুকে তুয়াকে দেখতে না পেয়ে বীণা দেবীকে জিজ্ঞাসা করে, পিপি তুয়া কোথায়? তুয়া রান্নাঘরে রে গলদা চিংড়ি রান্না করছে। তুয়া রান্না করছে কেন? ওকে কি রান্না করার জন্য আনা হয়েছে? আরে না না, ওভাবে ভাবছিস কেন বিষয়টা? তৃষা গলদা চিংড়ি খেতে ভালোবাসে, তাই তুয়া ওর জন্য অল্প একটু বানাতে গেছে। ওখানে তো সার্ভেন্ট আছে, ওরা ওকে সাহায্য করে দেবে। তোর বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে দেখে আয়। আচ্ছা বেশ। অভি বীণা দেবীর কথা শুনে নিজেই রান্নাঘরে গিয়ে দেখে তুয়া মন দিয়ে রান্না করছে। রান্না করতে তোমার কষ্ট হচ্ছে না তো? ধুর, না না, রান্না করতে তোমার বেশ ভালোই লাগে। বাড়িতে কুক থাকা সত্ত্বেও তুমি কেন রান্না করছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তাছাড়া সামনের উইকে তোমার এন্ট্রান্স এক্সাম আছে, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? আরে বাবা, আমাকে কেউ রান্না করতে বলেনি, আমার ইচ্ছা হয়েছে তাই আমি নিজেই করছি। আর হ্যাঁ, পড়াশোনা খুব ভালো মতোই চলছে মশাই। আমি আমার 100% দিয়ে চেষ্টা করছি। আশা করছি পরীক্ষাও ভালো হবে। আচ্ছা, রোজ তোমাকে জিজ্ঞেস করবো ভাবি, রোজই ভুলে যাই, তুমি কাকিমাকে পিপি বলো কেন? কারণ তোমার বিনা কাকিমা আমার পিসি হয়, তাই। আমি তো শুনেছিলাম আমার বাবা আর তোমার বাবা ভালো বন্ধু, তাহলে কাকিমা তোমার পিসি হলো কি করে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। অবিনাশ আঙ্কেল আর আমার বাবা দুজনেই ভালো বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বের সূত্র ধরেই অনেক বছর আগে আমার বাবার মাস্তুতো বোন অর্থাৎ বিনা পিসির সাথে মলয় আঙ্কেলের বিয়ে হয়। আর বিনা পিসি যেহেতু ছোটবেলা থেকে বেশিরভাগ সময়টাই আমাদের বাড়িতে থাকতো, তাই আমাদের বাড়ির সাথে পিসি ঘনিষ্ঠতা একদম আলাদা। আমার বাবার নিজের কোনো বোন নেই, কিন্তু বিনা পিসিকে বাবা নিজের বোনের মতো ভালোবাসে। আচ্ছা, এইবার বুঝতে পারলাম কেন সেদিন দাদা ভাই তোমার মাকে হঠাৎ করে মামি বলতে গেল। আসলে তোমাকে আর নেহাকে দেখে কখনোই বুঝতে পারিনি যে তোমরা ভাই বোন, বুঝেছো? নেহা আর আমি ছোটবেলা থেকেই বন্ধুর মতো মিশেছি। আমরা মাত্র কয়েকদিনের ছোট বড়, তাই কখনোই ভাই বোন টাইপ সম্পর্ক আমাদের মধ্যে ছিল না, আজও নেই। নেহা আমার বেস্ট ফ্রেন্ড। তো আর রান্না করতে করতে অভির সাথে এইভাবেই গল্প করতে থাকে।
এদিকে বাড়িতে উমাদেবী একা ঘরে শুয়ে আছেন। যেদিন থেকে অবিনাশবাবু জানতে পেরেছেন যে উমাদেবীর কোনো দোষ ছিল না, এই সব কিছুর মূলে মল্লিকা দেবী ছিলেন, উনি অকারণে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই দিন থেকেই উনি লজ্জায় উমাদেবীর ঘরে আসেন না। আজ অনেকদিন পর অনেক সাহস জোগাড় করে উমাদেবীর ঘরে এসেছেন। উমাদেবী এখন অল্প অল্প হাত পা নাড়তে পারছেন, কথা বলতে পারছেন, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। অবিনাশবাবু ঘরে ঢোকায় উমাদেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। অবিনাশবাবু ঘরে ঢুকে উমাদেবীর পাশে গিয়ে বসেন। তারপর উমাদেবীর চোখের জল মুছিয়ে দিয়ে বলেন, আমি জানি উমা, তুমি খুব কষ্ট পেয়েছো। এতদিন আমি তোমার কাছে আসিনি তোমার সাথে দেখা করিনি বলে, কিন্তু কোন মুখে আমি তোমার কাছে আসতাম বলো তো? আমি তো তোমার চোখের দিকেই তাকাতে পারছি না। তোমাকে অবিশ্বাস করার মতন এত বড় পাপ কাজ কি করে করলাম সেটাই তো বুঝতে পারছি না। শুধু তোমার প্রতি না, নিজের সন্তানের প্রতিও আমি অন্যায় করেছি। বাবা হিসেবে আমি একজন অপদার্থ, আমাকে তুমি ক্ষমা করে দাও। উমাদেবী অস্থির হয়ে পড়েন। উনি উঠে বসতে যান কিন্তু পারছেন না। সেটা দেখে অবিনাশবাবু ধরে ধরে ওনাকে বসিয়ে দেন। উমাদেবী এখন একটু একটু কথা বলতে পারেন, তবে কথাগুলো বেশ জড়িয়ে যায়। তবু উনি বললেন, তো তো তুমি এভাবে কেন বলছো? বলতো তোমার তখন কিছু করার ছিল না। আমি তো তোমার উপর রেগে নেই। তো তুমি শুধু আগে দেখো ওকে ভালোবেসো। আমি তোমাকে কথা দিচ্ছি, অবিনাশবাবু উমাদেবীর মাথায় হাত রাখেন। তোমাকে আমি আমার প্রাণ দিয়ে আগলে রাখবো। ওর যা স্বপ্ন আছে সব আমি পূরণ করব। তুমি জানো, তোমার উকিল হতে চায়। ওকে আমি কোচিনে ভর্তি করে দিয়েছি, আর কয়েকদিন পরেই ওর এক্সাম। তো তো আবার পড়াশোনা করছে? এই বলে উমাদেবীর ঠোঁটের কোণে যেন একটু হাসি ফুটে উঠল। আবার পড়াশোনা করছে? হ্যাঁ উমা, হ্যাঁ, তোমা আবার পড়াশোনা করছে। ও যতদূর পড়তে চাইবে আমি ওকে পড়াবো। ও যদি বিদেশে যেতে চায় আমি ওকে পাঠাবো। ও যা চাইবে আমি সব সব ওকে দেবো। এইভাবে অবিনাশবাবু উমাদেবীর সাথে গল্প করতে থাকেন। অনেক পুরনো স্মৃতি রোমন্থন করতে থাকেন ওনারা দুজনে মিলে। রাত প্রায় 11টা বাজে। ঋষির আজ অফিস থেকে ফিরতে বেশ দেরি হয়ে যায়। ঋষি রুমে এসে দেখে তনু ঘুমিয়ে পড়েছে। পাশে টেবিলে খাবার ঢাকনা দিয়ে রাখা আছে। ও বুঝে যায় তনু ওর অপেক্ষা করতে করতে আবারও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে তনুকে ডাকে। তনু, ওঠো, ডিনার করতে হবে তো। না, তনু তখনও ঘুমের ঘরে রয়েছে। কিছু খাবো না, আমাকে একটু ঘুমোতে দাও। কাল ডাক্তার কি বলেছে শুনুনি? ঋষি তনুকে কোলের মাঝে নিয়ে ঘুমন্ত অবস্থাতেই নিজের হাতে অল্প অল্প করে খাইয়ে দেয়। একদম না খেয়ে থাকা যাবে না। তা সত্ত্বেও তুমি না খেয়ে ঘুমিয়ে পড়ছো। কে বলেছিল আমার অপেক্ষা করতে শুনি? তনু ঘুমের ঘরেই খাবার খেতে খেতে বলে, আমি তো আসছিল না, আমি কি করবো? এত যখন ঘুম পেয়েছিল খাবারটা খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তেই পারতে। বোকার মতো আমার জন্য অপেক্ষা করার কি ছিল? যাই হোক, এখন আর বেশি কথা বলো না, গলায় আটকে যাবে। চুপচাপ খেয়ে নাও। তনু চোখ বন্ধ করে খাবার খেয়ে নেয়। ঋষির এই যত্নগুলো তনু খুব উপভোগ করে। ওর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তারপর ঋষি ওষুধ খাইয়ে ওকে শুইয়ে দেয়। তনুকে খাওয়াতে খাওয়াতে ওর থালা থেকেই ঋষি নিজেও অল্প একটু খেয়ে নেয়। তারপর থালাটা রেখে হাত ধুয়ে এসে তনুর পাশে শুয়ে পড়ে। পরের দিন অভিদের বাড়িতে ভোর থেকেই ব্যস্ততা শুরু হয়। প্রথমে দধিমঙ্গল, তারপর গায়ে হলুদ। তৃষা একটা হলুদ রঙের শাড়ি সাথে কিছু ফুলের গয়না পরে খুব সুন্দর করে সেজে নিচে নেমে এসেছে। তৃষার সাথে তুয়াও নিচে আসে। তুয়া আজ একটা টিয়া পাখি রঙের সবুজ শাড়ি পরেছে, গলায় সরু একটা চেন, কানে ছোট ছোট দুটো সোনার দুল, কপালে খুব ছোট একটা মেরুন রঙের টিপ, আর ঠোঁটে হালকা লিপস্টিক। অভি তোয়ার দিকে তাকিয়ে চোখ সরাতে পারছে না। কেমন একটা অদৃশ্য আকর্ষণ অনুভব করে। ওর বুকের ভেতরটা যেন কেউ জোরে চেপে ধরে রেখেছে। বিয়ে বাড়িতে এত মানুষের মাঝেও শুধু তোয়ার মুখটাই যেন ও একমাত্র দেখতে পাচ্ছে। অভি মনে মনে বলে, এভাবে আমি আর থাকতে পারছি না তুয়া। তোমাকে আজ রাতেই আমি আমার মনের কথাটা বলবো। এতদিন আমি চেষ্টা করেও বলতে পারিনি, কিন্তু আর সময় নষ্ট আমি করতে চাই না। এই সময় ঋষিদের বাড়ি থেকে অবিনাশবাবু, ঋষি আর তনু বিয়ে বাড়িতে আসে। অভির বাবা মা ওনাদের ভিতরে নিয়ে এসে বসান। তনু গিয়ে তুয়া আর তৃষার সাথে গল্প করে। অবিনাশবাবু এসেই তুয়াকে জড়িয়ে ধরে। আসলে উনি এখন একটুতেই ভীষণ ভয় পান। যদি মল্লিকা দেবী আবার কোনো ক্ষতি করে দেয় ওর, তাই মেয়েকে একেবারেই একা ছাড়তে চান না তিনি। কিন্তু ঋষি সর্বদা তুয়ার উপর নজর রাখার জন্য এখানেও সবার অজান্তেই গার্ড পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুধুমাত্র অভি জানে। তুয়া অবিনাশবাবুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব মিস করেছি বাবা।
তোকে ছাড়া দুটো দিন আমি যে কি করে কাটিয়েছি রে সেটা শুধু আমি জানি মা। আচ্ছা, শুধু বাবাকেই মিস করেছিস তাই তো? আরে মোটেও না দাদা ভাই, তোকে তনুকে দুজনকে খুব মিস করেছি। তৃষা তোর হাতটা ধরে টানে। এখন আর আদর খেতে হবে না, এখন তুমি আমার সাথে চলো, বাড়ি গিয়ে আমারও আদর খাবে না হয়। অবিনাশবাবু তৃষাকে একটা ডায়মন্ডের নেকলেস দিয়ে আশীর্বাদ করলেন। তারপর তুয়া তৃষার সাথে গল্প করতে করতে চলে যায়। মৌমিতা দেবী বলেন, আচ্ছা এবার গায়ে হলুদ শুরু হবে তো, আসুন সবাই গার্ডেনে যাই। সবাই গার্ডেনের দিকে এগিয়ে যায়। ওখানেই গায়ে হলুদের সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তুয়া তৃষার পাশে গিয়ে দাঁড়ায়। ঋষি, অভি আর ওর বন্ধুদের সাথে ড্রয়িং রুমে বসে। গায়ে হলুদ শুরু হতেই সবাই প্রথমেই তৃষার গায়ে হলুদ দেয়। তারপর মৌমিতা দেবী কিছুটা হলুদ তুয়ার গায়ে লাগিয়ে দিয়ে বলেন, এরপর কিন্তু তোমার পালা, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাবে। এই কথা শুনে তুয়ার মুখের হাসিটা মিলিয়ে যায়। পুরনো তিক্ত স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে। ওর চোখ ছলছল করে ওঠে। মৌমিতা দেবী যেহেতু আগের কোনো ঘটনা জানেন না, তাই তুয়াকে এই অবস্থায় দেখে একটু অবাক হয়ে যান। কি হলো তোয়া, আমি কি তোমায় কষ্ট দিয়ে ফেললাম? তনু বুঝতে পারে তুয়ার কষ্ট হচ্ছে। ও তাড়াতাড়ি এসে তোর হাতটা ধরে বলে, না রে, তেমন কিছু না, ওর হয়তো মায়ের কথা মনে পড়ছে। আসলে মাও তোর বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন, কিন্তু এখন তো মা অসুস্থ, তাই ওর হয়তো কষ্ট হচ্ছে। তো আমার সাথে এদিকে এসো। এই বলে তনু তুয়াকে অন্যদিকে নিয়ে চলে যায়। বাকি সবাই তখন হলুদ খেলতে ব্যস্ত। তনু কিছুক্ষণের জন্য তুয়াকে একা রেখে ওয়াশরুমে যায়। এদিকে বরের বাড়ি থেকে অনেকেই গায়ে হলুদ দিতে এসেছিল। তাদের মধ্যে একটা ছেলে, আবির নাম, সে অনেকক্ষণ ধরে তুয়াকে দেখছিল। সেটা তুয়া কিন্তু খেয়াল করেছে। আবির অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছিল তুয়ার সাথে একা কথা বলার। এতক্ষণ পর সেই সুযোগ পেয়ে আবির তুয়ার পিছনে গিয়ে দাঁড়ায়। কি আপনি? নমস্কার, আমি আবির বসু, ছেলের বাড়ির তরফ থেকে এসেছি গায়ে হলুদ দিতে। আমি তৃষার বরের পিসতুতো ভাই। ও আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। তুয়া চলে যেতে গেলে আবির ওকে আটকায়। তুয়া মিষ্টি করে হেসে বলে, আমার নাম তুয়া মুখার্জি। ঋষিরাজ মুখার্জি তোমার কে হন? আমার নিজের দাদা। ও, তার মানে তুমি অবিনাশ আঙ্কেলের মেয়ে? হ্যাঁ। অবিনাশ আঙ্কেল আর আমার বাবা ভালো বন্ধু। অনেকবার পার্টিতে ওনার সাথে দেখা হয়েছে, তবে কখনো ওনার ফ্যামিলি সম্পর্কে সেভাবে জানা হয়নি। এই বলে আবির তুয়ার দিকে হাত বাড়িয়ে দেয়। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? হ্যাঁ। তুয়া কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে তারপর হাত মেলায়। বন্ধু। তুয়া আর আবিরকে দূর থেকে হেসে কথা বলতে দেখে অভিক। ওর খুব খারাপ লাগে দেখে, তাই মনে মনে নিজে আবারও বলে ওঠে, না, আর দেরি করা ঠিক হচ্ছে না। আজ রাতেই তোমাকে আমি আমার মনের কথা বলবো তুয়া। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বন্ধুরা, ভালোবাসার ছোঁয়ার আজকের এই 25 নম্বর পর্বের সমাপ্তি এখানেই হলো। জীবনের আর সম্পর্কের এই জটিল গোলকধাঁধায় আজ আমরা যে মোড়ে এসে পৌঁছালাম তা যেন সমাধানের চেয়েও আরও হাজারো কঠিন প্রশ্নের জন্ম দিয়ে গেল। তনু কি শেষ পর্যন্ত পারবে এই বিশাল সংকটের পাহাড় পেরিয়ে নিজের সততা প্রমাণ করতে, নাকি মল্লিকা দেবীর চক্রান্তের জালে ঋষিরাজের বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে? অন্যটিকে অবিনাশবাবু আর তোয়ার জীবনে আসাই নতুন ভোর কি সত্যিই স্থায়ী হবে, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনো বড় ঝড়? তা জানতে হলে আপনাদের আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে পরবর্তী 26 নম্বর পর্বের জন্য। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সুন্দর মন্তব্য আর গঠনমূলক মতামত আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর করে দেয় এবং গল্পটিকে আরও নিখুঁতভাবে আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাড়ি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।